আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আপনারা জানতে চান। দেশ কোথায় যাচ্ছে, কোন দিকে এগিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনের খবর কি, কতদূর আগালো ঐক্যমত্য কমিশন, জুলাই সনদের বা কী খবর, এসব বিষয় নিয়ে আমরা কথা বলি। আপনাদের প্রশ্নগুলো যারা অতিথি থাকেন তার উত্তর দিয়ে থাকেন। আজকে আমরা কথা বলবো, শিরোনাম দিয়েছি লেভেল প্লেইং ফিল্ড কতদূর। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাবেক ছাত্রনেতা। স্বাগত জানাচ্ছি মঞ্জু ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হওয়ার স্টুডিওতে আসার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি যদি পৌঁছান আমরা তাকে যুক্ত করে নিব। আমরা তার আগ পর্যন্ত মঞ্জু ভাই আপনার সাথেই কথা বলি। সেটি হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগেই সংবাদে দেখছিলাম যে ঐক্যমত্য কমিশনে আপনি ছিলেন, কথা বলছেন, সেখান থেকেই আসলে শুরু করি। একদমই যদি খুব ছোট্ট করে জানতে চাই, তা হচ্ছে যে ইতিমধ্যেই মোটামুটি আমরা জেনে গিয়েছি আমাদের দর্শকরা যে কি বিষয়ে আপনার অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছেন। মোটা দাগে আসলে কোন বিষয়টা এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি বৃহৎ রাজনৈতিক দল সহ অন্যান্য দলগুলো, একটু যদি ক্লিয়ার করেন। ধন্যবাদ সৈকত। দর্শককে শুভেচ্ছা। আমরা যে কয়েকটা জিনিসকে মনে করছি আর কি, যেটা যদি ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারি বা আমাদের নেক্সট গভর্নমেন্টে যদি এই পলিসিটা মেনে চলা হয়, তাহলে আশা করা যায় যে সরকারের যে ফ্যাসিবাদী রূপ আমরা দেখি বা একনায়কতান্ত্রিক যে রূপটা, সেটা কিছুটা রক্ষা করা যাবে বা সেটাকে প্রতিরোধ করা যাবে আর কি। যেমন ধরেন, একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল। জি, আগে আমাদের সংবিধানে যেটা ছিল যে কেউ অনাদিকাল ধরে প্রধানমন্ত্রী হতে পারবেন, ওনার কোনো নির্দিষ্ট সীমারেখা ছিল না। এবারে আমরা যে ব্যাপারে এখন পর্যন্ত একমত হয়েছি যে একজন ব্যক্তি উনি পরপর দুইবার অথবা যে কোনোভাবে হোক 10 বছরের বেশি উনি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এটা একটা মেজর রিফর্ম আমরা মনে করছি, যদি এটা ফাইনালি এটা অ্যাকসেপ্টেড হয়। বিএনপিও কিন্তু তার 31 দফায় এটা বলেছে। পরে বিএনপি অবশ্যই এটার একটা ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমরা অনুরোধ করেছিলাম যে না, এটাতে আপনারা স্থির থাকেন। তো এটা যদি থাকে, যেটা হয় যে প্রধানমন্ত্রীর আর একনায়কতান্ত্রিক রূপের একটা বাধা পড়ে থাকে, যে উনি হয়তো মনে করেন যে আমি ক্ষমতায় থাকলে 10 বছরের বেশি থাকতে পারবো না, সুতরাং এর মধ্যেই আমাকে লিমিটেড থাকতে হবে। এখানে দুটো জিনিস তাকে নিরুৎসাহিত করবে। একটা হচ্ছে এই যে ক্ষমতায় থাকার জোর জবরদস্তি করে থাকার যে আকাঙ্ক্ষা, এটা থেকে উনি নিরুৎসাহিত হবেন। আর একটা হচ্ছে দুর্নীতির জায়গা থেকে উনি নিরুৎসাহিত হবেন, যেটা আমরা আমেরিকার মতো রাষ্ট্রগুলোতে দেখি যে রাষ্ট্রপতি বিদায় নেওয়ার পরে উনি আবার সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করেন। তো এটা একটা দিক আমরা। আমি কি একটু এই পয়েন্টটাই একটু আসি। সেটি হচ্ছে আপনারা অনেক কষ্ট করছেন, একদম জাতীয় নেতৃবৃন্দ, ঐক্যমত্য কমিশনের সদস্যরা এই যে কাগজবদ্ধ লিপিবদ্ধ অনেক কিছু করছেন, ফাইল দস্তায় হয়তো জমা করছেন, এটি আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় যাবেন তাদের জন্য একটা নির্দেশনা দিয়ে দিচ্ছেন এবং বলছেনও যে ফ্যাসিবাদী রূপ তারা নিতে পারবে না। এটি কি এই কেবল দস্তায় কাগজ কলম ফাইল লাল ফাইল বেঁধে নিশ্চয়তা দেয়া সম্ভব যে তারা ফ্যাসিবাদী আচরণে তারা আর যেতে পারবে না এই ঐক্যমত এখানে হলে? এটি কি সম্ভব? না, এটা সম্ভব না। এটা ব্যাপার হচ্ছে কি, আমরা কেন বারবার বলছি যে এটা আমাদের একটা অঙ্গীকার। দেখেন, মুক্তিযুদ্ধেও তো লক্ষ মানুষের জীবনের বিনিময়ে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। সেখানেও কিন্তু আমরা একটা শোষণহীন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা বলেছি, অধিকার ভিত্তিক রাষ্ট্রের কথা বলেছি। তো সেখানেও তো ধরেন সেই অঙ্গীকারটা রক্ষা হয় নাই। যারা রাষ্ট্র ক্ষমতা এসেছিলেন তারা কিন্তু এই লক্ষ মানুষের প্রাণের রক্তের যে দাবি, সেটা ভুলে গিয়ে সেখানেও একতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়েছিলেন। তো এই ফিরে যাওয়ার পরিণাম তো ভালো হয় নাই। এই ফিরে যাওয়ার ফলে যেটা হয়েছে যে মানুষ যখন বুঝতে পেরেছে যে আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ব্যাহত করছে, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখেছিলাম উনি ব্যাহত করছেন, তখন তো মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখানে আমরা যেটা বলছি যে এই গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে, আপনি যদি এই গণ অভ্যুত্থানের অঙ্গীকারকে রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু আবার আপনার বিরুদ্ধেও জনগণ দাঁড়িয়ে যাবে। তাহলে সেই সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি বলেন অথবা সামাজিকতা, সেভাবে তো বাংলাদেশ গড়ে উঠছে না। আপনি বহির্বিশ্বের উদাহরণ এই যে টানছিলেন, তো তারা যেভাবে একদম ছোটবেলা থেকেই গড়ে উঠে, শিক্ষা ব্যবস্থায় যেমন, সামাজিক অবস্থায় যেমন,
সেই জায়গাটাতে তো আমরা নাই। তো সব জায়গায় আপনি একদম অগোছালো রেখে এক জায়গায় যদি কাগজে না, কলমে ঠিক করতে চান। এটা এই জন্যই আমরা কিন্তু একটা সামগ্রিক সংস্কারের কথা বলছি। আমাদের এখানে যেহেতু 11টা কমিশন হয়েছে, জি সেই 11টা কমিশনের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয়কে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। দেখেন, সত্য কথা তো এটাই যে মানুষ যতক্ষণ পর্যন্ত না বদলাবে, সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত না বদলাবে, এই কাগজের লেখা আসলে কোনো কাজে দেবে না। ঠিক আছে? তারপরেও আমাদেরকে তো চেষ্টা করতে হবে। আমরা যেটা চেষ্টা করছি, আপনি যে প্রথমে যে প্রশ্নটা করেছেন, আমরা এটা একটা ইস্যু রেখেছি যে প্রধানমন্ত্রী যদি তার মেয়াদকালকে স্থির করা যায়, নির্ধারিত করা যায়, তাহলে এই জায়গাটা আমরা হয়তো একটা সুফল পাবো। সেকেন্ড, আমরা যেটা বলছি, প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্ধারণ করা আছে, তারপরেও ওনার যে ক্ষমতা নাই বা যে ক্ষমতা ওনাকে দেওয়া হয়নি, তারপরে অনেক ক্ষমতা উনি প্রয়োগ করেন। যেমন ধরেন, আমাদের কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, জি যেমন আমাদের পিএসসি, যেখানে সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়। পিএসসিটাকে আমরা সবসময় বলি এটা একটা স্বাধীন হবে, এবং এটা একবার নিয়োগ দেওয়ার পরে ওনাকে কেউ নির্ধারিত নিয়ম ছাড়া ওনাকে কেউ পদচ্যুত করতে পারবে না। ওটা সাংবিধানিকভাবে উনি একটা রক্ষক হবেন। এটারও নিয়োগের একটা পদ্ধতি আছে, কিন্তু আমরা দেখেছি সবসময় প্রধানমন্ত্রী এই নিয়োগটাকে ম্যানিপুলেট করেন। উনি প্রেসিডেন্টের কাছে যাকে নির্ধারণ করে দেন তিনিই হন। এর বাইরে হচ্ছে নির্বাচন কমিশন, একটা স্বাধীন নির্বাচন কমিশনের আমাদের যে চিন্তা, যেটা আমাদের গণতান্ত্রিক জায়গাটা আঘাতটা এসেছে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। যে সরকারই থাকে সেই নির্বাচনটাকে ম্যানিপুলেট করে, নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করে, ফলটা তার পক্ষে আনার চেষ্টা করে। এর আরেকটা আছে দুদক, আমাদের যে একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন, যার যে কমিশন সমস্ত আপনার প্রশাসনিক বা সরকারি বেসরকারি সব বিষয়ের উপরে দৃষ্টি রাখবেন, যাতে আমাদের দুর্নীতির জায়গাটায় আমরা নিয়ন্ত্রিত থাকতে পারি, দুর্নীতি কেউ করার সুযোগ না পায়। জি এই তিনটা প্রতিষ্ঠানের বাইরেও আরও প্রতিষ্ঠান আছে, যেমন সুপ্রিম কোর্ট একটা স্বাধীন প্রতিষ্ঠান। এর বাইরে আরও সংবিধিবদ্ধ আরও কিছু জায়গা আছে, যেমন ধরেন আপনার মানবাধিকার কমিশন আছে, তথ্য কমিশন আছে। এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী আগে যেভাবে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ দিতেন, সে জায়গায় আমরা বলেছি একটা কমিটি এটা নিয়োগ দিবে। ওই প্রসেসটা ফলো করে কমিটি একটা নাম নির্ধারণ করবে বা চূড়ান্ত করবে, করে প্রেসিডেন্টকে সে সুপারিশটা দিবে। এখানে প্রধানমন্ত্রীর পাশাপাশি লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলীয় নেতা, আপনার স্পিকার, বিরোধী দলীয় সংসদের যারা মানে প্রধান বিরোধী দলের বাইরে অন্যান্য বিরোধী দল, তাদের প্রতিনিধি থাকবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবে, প্রেসিডেন্টের একজন বিশেষ প্রতিনিধি থাকবেন। এই 6 জন বা 7 জনের যে একটা কমিটি থাকবে, তারা আলোচনা করে দুদকের কমিশনার কারা হবেন, নির্বাচন কমিশনের চিফ এবং নির্বাচন কমিশনার কারা হবেন, পিএসসি যারা আপনার কমিশনার মেম্বার যারা হবেন সেগুলো নিয়োগ দিবেন, আরও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগটা তারা দিবেন। এতে আমরা যেটা মনে করছি যে মানুষ একটা নতুন কালচার শিখবে, যে প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলীয় নেতা একসাথে বসে এই নিয়োগটা দিবেন। এখন দেখেন, প্রধানমন্ত্রী যখন কাউকে নিয়োগ দেন, তখন বিরোধী দল অভিযোগ তুলতে পারে যে উনি এই লোককে নিয়োগ দেওয়া হয়েছে, সেই লোক আমাদের উপর নির্যাতন করছে এবং তাদের দ্বারা আমরা নির্যাতিত হচ্ছি এবং এখানে দলীয় নিয়োগ হচ্ছে। যখন ওই নিয়োগে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল উভয়ের সম্মতি থাকবে, উভয় একটা একমত হয়ে নিয়োগ দিবেন, আশা করা যাচ্ছে যে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য লোককে তারা মানে আপনারা নিশ্চিত যে এক মিটিং এ বসলে আসলে একমত হবে, তারা একমত না হলে কি? হ্যাঁ, একমত না হলে সেখানে বিধান আছে কিভাবে করবেন, কারণ সেখানে তো অধিকাংশের মতামতের ভিত্তিতে কিন্তু নির্ধারণটা হবে। কথা বুঝতে পেরেছেন? একমত না হলেও ধরেন অন্যান্যরা আছে, তাদের মতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ তো বিষয়টা মনিটর করার সুযোগ পাচ্ছে, জনগণ জানতে পারছে। এখন ধরেন বিরোধী দলও যদি কোনো ধরনের গুয়ার্তমি করে, কোনো ধরনের অসহযোগিতা করে, সেটাও কিন্তু জনগণ দেখবে। মঞ্জু ভাই, একদমই আজকের কয়েকদিন থেকে, দু একদিন থেকে খুব আলোচনায় আসছে, সেটি হচ্ছে যে আপনারা রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে একটি বিষয় একমত হয়েছেন। আবারও তৃণমূলে যাচ্ছে বিচার ব্যবস্থার সব জায়গায়, উচ্চ আদালত চলে যাচ্ছে জেলা পর্যায়ে, আমি যদি ভুল না করি, এবং উপজেলা চলে যাচ্ছে না, অর্থাৎ হাইকোর্টের ডিভিশনগুলো আগে বিভাগীয় এলাকাগুলোতে উপজেলা পর্যায়ে নিম্ন আদালতের আগে একটা সময় ছিল। জি, এটি নিয়ে একটু যদি ক্লিয়ার করেন, এটি কি একদম আপনারা সবাই তো একমত হয়েছেন? হ্যাঁ, এটা তো আগে থেকে ছিল। ধরেন আগে আমাদের মানুষ কত ছিল, এখন তো প্রায় 3 গুণ মানুষ হয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, হাইকোর্টের উপরে হিউজ প্রেশার, জেলা আদালতগুলোর উপরে প্রচুর প্রেশার, মানে মানুষ বিচার পাচ্ছে না, দিনের পর দিন ডেট পড়ছে, মানুষের কষ্ট হচ্ছে। ফলে আমরা যদি হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় পর্যায়ে রাখতে পারি, তাহলে কিছু
মামলা আপনার জেলা জায়গায় স্থানান্তর হতে পারছে, এবং মানুষের যে ঢাকা কেন্দ্রিক দৌড়াদৌড়ি, ঢাকা কেন্দ্রিক যাতায়াতের হেনস্থা হওয়ার সে জায়গাটা কমে আসছে। ঠিক তেমনিভাবে উপজেলা লেভেলেও যদি আমরা একটা কোর্টের ব্যবস্থা রাখতে পারি, মানে প্রাথমিক যে অভিযোগগুলো আছে মানুষ তার নিজের উপজেলায় গিয়ে তারা দিতে পারবে। এখানে আমরা যেটা বলেছি, গড়ে সব উপজেলায় দেওয়ার দরকার নাই। ধরেন আপনার আমাদের দেশে উপজেলার সংখ্যা আছে প্রায় 495টা, তার মধ্যে 64টা জেলা আছে। 64টা জেলার মধ্যে আবার ওই যে উপজেলাগুলো আছে ওগুলো সদর উপজেলা আছে, যেগুলো জেলার মধ্যেই পড়ে, জেলার কাছাকাছি থাকে, সেখানে আলাদা করে কোর্ট নেওয়ার দরকার নেই। হেডকোয়ার্টারে যেটা আছে এটার জন্য আলাদা হয়তো দরকার হবে না। আবার যার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, যে শহরের সাথে জেলার সাথে যোগাযোগ ভালো, তারও আলাদা দরকার নাই। সাধারণত যেগুলো দূরবর্তী উপজেলা আছে, যেখান থেকে মানুষের আসা যাওয়ার অনেক কষ্ট হয়, যাতায়াত ব্যবস্থার সমস্যা হতে পারে, আমরা বলেছি নানা বিবেচনা এখানে রাখতে হবে। এই বিবেচনাটা হয়তো পার্লামেন্টে ঠিক করবে অথবা একটা স্পেশালাইজড কমিটি ঠিক করবে। এইভাবে উপজেলা কেন্দ্রিক কিছু কোর্টকে যদি আমরা স্থানান্তর করতে পারি, তাহলে মানুষ একটু দোরগোড়ায় তার বিচারের জায়গা। ইতিমধ্যে কিছু আইনজীবী কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আন্দোলনও করছে। হ্যাঁ, আমাদের আলোচনায় কিন্তু এর একটু নেগেটিভ দিকগুলো এসেছে। নেগেটিভ দিকগুলো কি হতে পারে দেখেন, সেটা হতে পারে, আমরা তো জানি আমাদের আইন আদালতে নানা রকমের তদবির চলে, আমাদের সেখানে কিছু ধরনের দালাল শ্রেণী কাজ করে। তো অনেকে বলছেন যে দালাল শ্রেণীটা এখন আরো বাড়বে উপজেলা পর্যায়ে, দুর্নীতি উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে। 3 নম্বরে হচ্ছে যে মানুষ উপজেলা কেন্দ্রিক এক ধরনের চক্র তৈরি হতে পারে মানুষকে হয়রানি করার জন্য, যেটা হয় সাধারণত। তো এগুলো তো আমাদের জাতীয় সংকট, এই সংকটগুলো তো জেলা পর্যায়ে এগুলো হবে। এখন একটা লোক একটা জেলায় যখন মামলা করতে আসছে, তাকে কিন্তু 1 দিন 2 দিন থাকতে হয়। আবার অনেক সময় দেখা যায় সাক্ষী আসতে পারছে না, জেলা পর্যায়ে সাক্ষীদেরকে আনা নেওয়ার অনেক প্রবলেম হয়। যেটা উপজেলা লেভেলে গেলে খরচও কমবে, সাক্ষীরা ইজিলি আসা যাওয়া করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি ওই দুর্নীতির কালচারটা বন্ধ করতে পারি, তাহলে মানুষ কম খরচে বিচারের প্রার্থী হবে। অনেকে বলছেন যে এখন মামলা সংখ্যা বেড়ে যাবে, তারপরে ধরেন কারো মুরগি চুরি হয়েছে বা কারো সামান্য কিছু হয়েছে, জমি জমা নিয়ে ঝামেলা, সাথে সাথে গিয়ে কোর্টে চলে যাবে। এই নেগেটিভ তো এখনো আছে, থানায় তো যেতে পারে। এই নেগেটিভ দিকগুলো তো আছে। সরি, সেজন্য আমরা বলছি যে আমরা এখন যেহেতু যাতায়াত ব্যবস্থাও ভালো হয়েছে, আপনার আমাদের ইন্টারনেট সহ প্রযুক্তিগত উৎকর্ষতা বেড়েছে, ফলে আদালতকে যদি আমরা লোকাল এলাকায় নিয়ে যেতে পারি, যেখানে মানুষের দরকার, যেখানে মানুষের দুর্গম এলাকা আছে, সেখানে কিছুটা হলেও মানুষের ভোগান্তিটা কমবে। জি, আপনাদের এই যে অনেক দিন একদম আপনারা ঐকমত্যর কমিশনের সাথে মিটিং করছেন, জাতীয় নেতৃবৃন্দ সকল আপনাদের প্রোগ্রামগুলো এই কেন্দ্রিক আপনারা ব্যস্ততায় জাতির জন্য উৎসর্গ করছেন, নিশ্চয়ই সাধুবাদ জানানোর মতো। প্রশ্ন হচ্ছে আর কতদিন লাগবে এবং কি কি বাকি আছে, কোন কোন বিষয়গুলো এখনো? আমি আপনাকে যেটা বলতে চেয়েছিলাম, আমাদের আসলে অনেক সংস্কারের আলোচনাতে এসেছে, অনেক সংস্কারের ব্যাপারে যেগুলো আছে, যেগুলোতে আমরা খুব ইজিলি একমত হয়ে গেছি। সেটা হতে পারে ধরেন 166টা প্রস্তাবের মধ্যে মোর অর লেস 120-30টার ব্যাপারে আমরা কিন্তু সবাই কমন একমত হয়ে গেছি। এগুলো সরকার বাস্তবায়ন অলরেডি শুরু করে দিয়েছে, কিছু করতেও পারবে। মৌলিক যে জিনিসগুলোর উপরে আমরা মনে করছি যে সরকারের আপনার ওই যে ফ্যাসিবাদ রূপে সরকার আবির্ভূত হতে না পারে, সেটা তো আমি আপনাকে বললাম যে প্রধানমন্ত্রীর ওই টেনিউরটা কমিটির মাধ্যমে যদি ওই আপনার সাংবিধানিক নিয়োগগুলো দেওয়া যায়, যদিও বিএনপি এখনও এটার সাথে একমত হয় নাই। তৃতীয় যেটা নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ভোটের পদ্ধতি কি হবে। আমরা যখন নির্বাচন সংস্কার কমিশনের সাথে কথা বলতে গিয়েছি, তখন কিন্তু আমরা বলেছি যে আমাদের বর্তমান যে পদ্ধতিতে ভোট হয়, অর্থাৎ যে বেশি ভোট পায় সে নির্বাচিত হবে, আর কেউ যদি অল্প ভোটেও ফেল করে, 2 ভোটে 5 ভোটেও ফেল করে, সে কিন্তু পরাজিত। অর্থাৎ এই পরাজিতদের ভোটটা কোনো কাজে আপনার গণ্য হচ্ছে না। ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে এটাকে বলা হয় আপনার আনুপাতিক হারের আসন বন্টন, দলগুলোকে আসন বন্টন করা। অর্থাৎ যে যত ভোট পাবে কম্বাইনলি, তার পার্সেন্টেজ অনুসারে তাকে আসন বন্টন করা হবে সংসদে। আমাদের এই প্রস্তাবের পরে এই কমিশন যেটা আমাদেরকে বলেছে যে দেখেন, হঠাৎ করে এই নিয়মটা অনেকে বুঝবে না, একটু কঠিন আছে, এই নিয়মেরও কিছু নেগেটিভ দিক আছে। তো আমরা এই জায়গাটা আমরা যদি আমাদের যেহেতু 2টা কক্ষ হচ্ছে, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ,
তাহলে আপনারা যদি একটু ছাড় দেন যে নিম্নকক্ষে আমরা আগের পদ্ধতিটা অর্থাৎ ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, যেটা যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হবেন, জি আপনারা যদি এটা মেনে নেন এবং তাহলে আমরা উচ্চকক্ষ যদি আরেকটা কক্ষ আমরা তৈরি করি, আরেকটা পার্লামেন্টের যদি আরেকটা হাউস, হ্যাঁ আরেকটা পার্লামেন্ট থাকে, তাহলে সেখানে আমরা এই আনুপাতিক পদ্ধতিটা ব্যবহার করতে পারি, তাহলে ব্যালেন্স হবে, চেকস অ্যান্ড ব্যালেন্স হবে। তখন আমরা আমাদের ওই মতটাকে আমরা মানে স্যাক্রিফাইস করেছিলাম যে ঠিক আছে নিচের কক্ষে তাহলে ফার্স্ট পাস দি পোস্ট থাকুক, উচ্চ কক্ষে আপনারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর পদ্ধতিতে আপনারা এটা করবেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি এটার ব্যাপারে একমত হতে পারছে না। বিএনপি বলছে উচ্চকক্ষে তারা সংখ্যানুপাতিক মানবে না, ওখানেও ফার্স্ট পাস দি পোস্টের আলোকে সিটের আলোকে তারা সেখানে সদস্য মনোনীত করবে, 100 সদস্য উচ্চকক্ষে। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি যদি উচ্চকক্ষে সেই একই জিনিসগুলি রাখেন তাহলে আলাদা করে উচ্চকক্ষে তো দরকার হচ্ছে না। আমরা আরেকটা পার্লামেন্টের স্তর বানাচ্ছি কেন? বানাচ্ছি যে যারা ট্রেডিশনালি ভোটে নির্বাচিত হন না, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের যারা বিভিন্ন সেক্টরের বিভিন্ন পেশার লোকেরা আছে, যারা রাষ্ট্র নিয়ে তাদের ভাবনা আছে কিন্তু তারা প্রথাগত ভোট করতে পারে না, জি তাদের 100 জনকে আমরা সংসদে আনতে চাই। এই 100 জন নির্ধারণ করার জন্য এদের কাজ হবে নিম্নকক্ষে আইন যেটা পাশ হবে বা সংবিধান পরিবর্তনের সংশোধনের যদি কোনো প্রস্তাব তারা আনেন, ওনারা এটাকে আবার যাচাই বাছাই করবেন এবং ওনাদের সে ক্ষমতা থাকবে, এখানেও পাশ হতে হবে। বিশেষ করে আইন এবং আপনার সংবিধান পরিবর্তনের জায়গাটাকে আমরা একটু কঠিন করে রাখছি যাতে যে যার মতো করে ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে না পারে। এখন বিএনপির বক্তব্য যেটা হচ্ছে বা বিএনপি যেটাকে সাপোর্ট করছে সেটা হচ্ছে এখানেও যদি একই পদ্ধতি থাকে, উপরেও যদি একই পদ্ধতি থাকে, তাহলে তো এরা তো একই কথাই বলবে, সেটা আপনার দুই কক্ষ আর প্রয়োজন নেই মনে করছেন প্রয়োজন আপনারা? হচ্ছে না আমাদের। জি সেজন্য আমরা স্পষ্ট করে বলেছি যদি উচ্চ কক্ষে আপনারা পিআরকে না মানেন তাহলে দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আমরা তাহলে নিম্নকক্ষে আমরা যে পিআর চাচ্ছি ওইটা আমরা স্যাক্রিফাইস করবো না, আমরা নিম্নকক্ষে পিআর চাই, আর উচ্চকক্ষ তখন আর তাইলে দরকার নাই। তো এই আলোচনাটা এখনো সমাধান হয় নাই। এই মানে সমাধানবিহীন যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারে পলিসি কি? সেগুলোর ব্যাপারে একটা কথা এসেছে, আরেকটা ছিল যে 70 অনুচ্ছেদ, এটা আমি আলাদা করে বলবো। জি এখানে যেটা দুইটা হতে পারে, একটা হচ্ছে যে আমরা যেগুলোতে একমত হলাম সেগুলোর ব্যাপারে আমরা আমাদের সনদে লিখবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি, যে বিষয়ে আমরা একমত হই নাই, কারা কারা একমত হয় নাই, কেন হয় নাই, সে বিষয়টা সেখানে লেখা থাকবে। এবং আমরা সেখানে হয়তো বলতে পারি যে এটা আমাদের প্রত্যাশা ছিল কিন্তু এই রাজনৈতিক দল বা এই পক্ষটা তারা এটাকে একমত হয় না। আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, দুজনই আজকে সাবেক ছাত্রনেতা। আমরা রিপন ভাই আপনার কাছেই যাই। মঞ্জু ভাইয়ের কাছ থেকে অনেকগুলো বিষয় শুনলাম, ঐক্যমত্য কতটা, দ্বিমত কোথায়, সেখানের যে জায়গাটিতে একটু আসি সেটি হচ্ছে যে সর্বশেষ আপনি আইনজীবীও, সেখানে আমরা দেখলাম যে আপনি আইনের নিয়ে জীবী না আর কি। আচ্ছা জীবী না, জি 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 জীবী না, হ্যাঁ এটি জীবিকা নির্বাহ করেন না, এটি ঠিক আছে। আমরা একদমই দেখলাম যে ঐক্যমত্য হয়েছে সব দলগুলো যে উচ্চ আদালতের বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার বেঞ্চ, আবার উপজেলা পর্যায়ে আগের মতো নিম্ন আদালত নেওয়ার ব্যাপারে। এ ব্যাপারে মঞ্জু ভাই তার ব্যাখ্যা দিয়েছেন। কিছু আইনজীবী এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আন্দোলনও করছেন। আপনার মতামতটা একটু জানতে। ধন্যবাদ আপনাকে। একসময় না বুঝে অনেক আন্দোলন করছি কিছু কোনো কোনো ক্ষেত্রে। দুটো বিষয় যদি বলি যেটার জন্য আমার কিছুটা রিগ্রেট আছে। একটা হচ্ছে যে আইনজীবীদের পাল্লায় পড়ে তো ওই উচ্চ আদালতের যে বিকেন্দ্রীকরণের ব্যাপারে যে আন্দোলন হচ্ছিল, জি তো এই কাজটা ঠিক করিনি আমরা। যেমন মনে করেন তখনকার যে প্রস্তাবনা ছিল যে হাইকোর্টের সার্কিট বেঞ্চ রেসপেক্টিভ 4টা ডিভিশন ছিল, লাইক রাজশাহী ডিভিশনগুলোতে 4টা জায়গায় যাবে। ইনফ্যাক্ট আইডিয়া ওয়াইজ ইট ওয়াজ নট ব্যাড। এখন পরিণত বয়সে মনে হচ্ছে মানে যখন আগের চেয়ে একটু জ্ঞান বুদ্ধি যখন একটু প্রজ্ঞাবান হয়েছে না, তা না, যখন একটু খুলছে আর কি, তখন মনে হচ্ছে আচ্ছা এই যে রংপুরের লোকেরা, নীলফামারীর লোকেরা এরা কোথায় আসে মামলা মোকদ্দমা নিয়ে? ঢাকাতেই আসে। তো এই লোকগুলো ওখানে যদি ওখানকার বিভাগীয় শহর যদি হতো তাহলে তো এই লোকগুলোর দৌড়দৌড়িটা একটু কমতো, ঢাকার উপর চাপ কমতো,
টাকার উপর চাপ কমতো, ওখানে হোটেল টোটেল বোর্ডিং নানান কারণে তো এগুলো হতে পারত। ওখানকার আইনজীবীরাও মানে প্রতিষ্ঠিত হতে পারতেন। শুধুমাত্র ওই রংপুর, নীলফামারী, গোবিন্দগঞ্জের মামলাগুলো যাতে ঢাকার বড় বড় আইনজীবীদের হাতছাড়া না হয়, সেজন্য তারা উচ্চ আদালতের মানে ইজ্জতের ব্যাপার কথা বলে তারা আর এটা বাইরে পাঠাতে চান নাই। তো ওই ধরনের আন্দোলন আইনজীবীদেরকে সমর্থন করা আমরাও মানে দফার মধ্যে যুক্ত করে দিলাম। এই কাজটা ঠিক হয়নি। আরেকটা ভুল ছিল ওই যে স্বাস্থ্যনীতি। আজকে যে এখনো 1 টাকায় মোটামুটি 1 টাকায় বোধহয় একটা প্যারাসিটামল ট্যাবলেট এখনো পাওয়া যায়। আমি একটু স্বাস্থ্যনীতির আগে যেহেতু আইন রিলেটেডই বলছিলেন, নিম্ন আদালত আবার উপজেলা পর্যায়ে যাওয়ার ওই রিলেটেড একটু যদি শেষ করে আসেন। জি, আমার পারিবারিক কারণে আমার বাপদাদা কিছু সয় সম্পত্তি, আমি তো ছাত্র রাজনীতি করার আগে বিষয় জ্ঞান সম্পর্কে অতটা ছিল না, খোঁজ খবর রাখতাম না। আর আমার এই ধরনের মানে বিষয় সম্পত্তির প্রতি অনাগ্রহের কারণে আমার বাবাও জীবিত অবস্থায় দলিল পত্রগুলো কোথায়, তার ধারণা ছিল এগুলো আমি বুঝে সুঝে খেতে পারবো না, দরকারও নাই। উনি আর আমাকে জানান টানান নাই, মানে প্রয়োজন বোধ করেন। কারণ আমি তো মানে কি বলে একটু ভ্যাগাবন্ড টাইপের লোকই ছিলাম। তো অনেক পরে আমি যখন বিয়ে থা করলাম, আমার সন্তান হলো, আমার সন্তানও মাশাআল্লাহ ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজ থেকেই। তো বললো যে বাবা আমাদের তো দাদার কিছু সয় সম্পত্তিতে শুনেছি, এগুলো কোথায়? এগুলো তল্লাশি করে বের করতে যে দেখলাম অনেকগুলো বেদখল হয়ে গেছিলো, এনক্রোচ করতে যেটা বলে ইত্যাদি ওর নামে উঠে ছিল। তো সেগুলো একটু মামলা মোকদ্দমা করে আলহামদুলিল্লাহ সেগুলো মোটামুটি 80%, মোর দেন 80% আমি আবার রিকভার করেছি। আচ্ছা, তো এইটা করতে যে দেখলাম যে আমার বাড়ি লোহজং, মুন্সিগঞ্জে একটা লোহজং আদালত আছে। চৌকি আদালত না, মানে লোহজংয়ের মামলাগুলো ওই আদালতে শোনা হয়। মানে ওই আদালতের তো প্রত্যেক আদালতের সামনে তো নাম লেখা আছে কোন জেলায় লোহজং। মনে করেন জেলাতে আমার জেলাতে 6টা উপজেলা, তো 6টা উপজেলার ধরেন আলাদা আলাদা নামে আদালত আছে। ওখানকার যিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ তিনি ওই আদালতে বিচারগুলো শোনেন। তো এই যে এখন যে দফা দাবি আন্দোলনের কথা শুনলাম, আবার নতুন করে পত্রিকাও দেখলাম, তখন আমি নিজে 2-1 বার আদালতে বারান্দায় ওই যে আসলে সাইন ঠেন দিয়ে আসতে হতো একবার, তো দিতে যেয়ে যখন দেখলাম যে লোহজং লেখা, শ্রীনগর লেখা, এরকম লেখা, তো আমি চিন্তা করলাম আচ্ছা তাহলে যদি আজকে আদালতটা যদি লোহজংই থাকতো তাহলে তো আমি আধা ঘন্টার মধ্যে সে কাজটা সেরে যেতে পারতাম। শুধু জজ সাহেবের ওই মুন্সিগঞ্জ সদরে না থেকে তাকে এখানে থাকতে হতো। আই থিঙ্ক এটা যদি আবার ব্যাক করে উপজেলা চলে আসে, আই থিঙ্ক ইট ইজ নট ব্যাড। আমি একজন নাগরিক হিসেবে আমি বলতে ইট ইজ নট ব্যাড। তখন যখন ছিল তখন কিন্তু উপজেলা গুলোতে খুব মানে মানুষের মধ্যে একটা তৈরি হয়েছিল, মানে একটা প্রেরণা তৈরি হয়েছিল যে ফুল উপজেলা একটা হয়ে উঠছিল। এটা খারাপ না, একটা উপজেলা যদি হতে পারে, জেলার যদি উপজেলাই থাকতে পারে, ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট যদি থাকতে পারে, তাহলে সেখানে আদালত আসতে দোষ কোথায়? আই ডোন্ট থিঙ্ক। আপনি উপজেলায় আপনার হেলথ অফিসার আছে, হেলথ ক্লিনিক আছে, হেলথ কমপ্লেক্স আছে, ইউ হ্যাভ এভরিথিং, আপনার দমকল বাহিনী আছে। তো আদালতের যদি একটি অংশ ছোটোখাটো ব্যাপার যেটা ওই জুরিসডিকশনের, সেটা যদি ওইখানে যদি থাকে, ওখানকার মানুষের যদি 20 টাকা খরচ করি, নির্বাহী বিভাগের প্রধান আছে ওখানে, ইঞ্জিনিয়ারিং সেকশন আছে, সবই আছে, তো ওটা থাকতে সমস্যা কোথায়? ভূমি ব্যবস্থাপনার জন্য আছে। যদি ডাক্তারদেরও যাওয়ার ব্যাপারটা থাকতে পারে, ইঞ্জিনিয়ারদের থাকতে যাওয়ার ব্যাপার থাকতে পারে, একজন মানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের লোক যখন পার্মানেন্টলি যদি উপজেলায় যদি তিনি ইউনো হিসেবে থাকতে পারেন, আই ডোন্ট থিঙ্ক ওখানে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তার ওখানে যে বিচার কর্ম করার জন্য মানে সমস্যার কোনো কারণ নেই, তাই না? তো এটা ইট ইজ এ বেটার প্রপোজাল, বাট অ্যাট দিস এজ আমি নিঃসন্দেহে এটার বিরুদ্ধে কথা বলবো না। তো সেখানে এখন তো একটা জটিলতা আছে নিশ্চয়ই, সেটি হচ্ছে যে একজন প্রজ্ঞামান আইনজীবী যাকে হয়তো আপনিও চান আমিও চাই, আদালত ভিন্ন, এখন সে জেলা শহরে আদালত থাকার কারণে ওই আইনজীবী 2 কোটেই যেতে পারছে, কিন্তু উপজেলায় থাকার কারণে তো একজন ব্যক্তির জন্য তো আপনার মানে 20,000 লোকের সাফারিংস এর কোনো দরকার নেই। উনি মামলার প্রয়োজনে উনি ওনার প্রজ্ঞা বগল দাবা করে ওনার ফাইলপত্র নিয়ে উনিও থানাতে আসবেন না। এক সময় কিন্তু উপজেলায় ভালো লয়ার তৈরি হয়েছিল, হ্যাঁ, মানে যখন আর উপজেলার জুরিডিকশন তো কম,
সেখানে যে অত প্রজ্ঞাবান, তাতে করে একটা জিনিস ভালো হবে, আমাদের কিছু আইনজীবী গ্রামমুখী হবে, গ্রামের বাড়িতে থাকবে, তাদের ছেলে মেয়েরা স্কুলগুলোতে পড়বে, ভালো হবে তো। আবার আবার আইনজীবী যারা আছে, আইনজীবী তো অনেক, সবাই প্র্যাকটিস ভালো করতে পারে না, ওখানেও তো অনেক প্র্যাকটিস হবে, তখন ভালো প্র্যাকটিস ভালো হবে কিনা জানি না। এখানে আবার আপনি আরেকটা নতুন একটা প্রসঙ্গ তুলেন, আইনজীবী ভালো এবং মন্দের ব্যাপার। এখন দেখা গেল যদি মনে করো ওখানে ঠাই হচ্ছে না, অথবা কুলোতে পারছে না, অথবা দাঁড়াতে পারছে না, তো সমস্ত মগজ মানে কিছু বলে মানে মগজহীন লোকজন যদি আবার এখানে সে ভিড় করতে, তো মামলা মোকদ্দমা তো 12টা বাজবে। সুতরাং আমার মনে হয় যেমন আপনি একটা ভালো ডাক্তার কাছে যেতে চান, তবে একটা কথা আমি, আর যেহেতু আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী কন্যা সবাই ডাক্তারের জন্য, ডাক্তারদের ব্যাপারটা আমি জানি। যেমন দেখবেন আজকাল উপজেলায় কেন, মোটামুটি আমার ইউনিয়নেও অনেক ঢাকার বড় বড় ডাক্তার, FCPS করা ডাক্তার, তাদের চেম্বারের সাইনবোর্ড দেখি ওখানে চলে যাচ্ছে। যদি প্রসার হয়, যদি কমিউনিকেশন তো ভালো হয়েছে, কমিউনিকেশন ভালো আছে, প্রসার হলে আপনার ওই আইনজীবীরা অনেকেই মানে এদিকেই চলে আসবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরবো মঞ্জু ভাই, আপনার কাছে একটু আসি, একদমই নির্বাচনের জায়গায় চলে আসি। আপনারা তো ঐক্যমত কমিশনের মধ্যে এখনো আছেন, ফরেন সার্ভিস একাডেমির মধ্যেই আছেন। নির্বাচনের খবর কি সেটি একটু বলেন, কবে নির্বাচনের? যদিও একটু ভাবছে যে ফেব্রুয়ারিতে হয়তো কেউ কেউ আশা নিয়ে বসছেন, কেউ কেউ বসছেন না, সেখানে একটু ফাঁকফোকর আছে সেই কথার মধ্যে, এরকম মনে করছে। সেই নির্বাচন, আজকে বিএনপি মহাসচিবের একটা কথা কোট করছি, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে, এটি উনি মন্তব্য করেছেন। সেই দেরি মানে কি ফেব্রুয়ারির পরেও চলে যাওয়ার সম্ভাবনা আছে? নির্বাচন দেরি হওয়ার তো আমি কোনো সম্ভাবনা বা প্রয়োজন মনেও করি না, কারণ নির্বাচনের কাজটা যেটা, সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। আপনি দেখেছেন যে আমরা তো এখন এলাকায়, আপনি যে গিয়েছেন কিনা জানি না, আমি তো দেখি প্রচুর পোস্টার, প্রার্থীদের গণসংযোগ, নানা পথসভা, নানা ধরনের মার্কা নিয়ে স্লোগান অলরেডি শুরু হয়ে গেছে। সো আমি যেটা মনে করি, নির্বাচনী তৎপরতা রাজনৈতিক দলগুলো যারা প্রার্থী আছেন তারা কিন্তু শুরু করে দিয়েছেন। কোনো কোনো দল তো তাদের প্রার্থীও সিলেক্ট করে ফেলেছেন, ঠিক আছে, যদিও এরকম সমালোচনা আছে যে তারা নির্বাচনের ব্যাপারে নিরুৎসাহী, কিন্তু বাস্তবে দেখা যায় ময়দানে তারা সবচেয়ে বেশি নির্বাচনে সক্রিয়। তো ফলে এই জায়গায় একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যে সবাই আসনমুখী, নির্বাচনমুখী হচ্ছে। পত্রিকাগুলোতে খুঁজলে দেখবেন প্রতিদিনই কোনো না কোনো জেলার নির্বাচনী হালচাল নিয়ে রিপোর্ট হচ্ছে। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এই আমরা যে সংস্কার কমিশনে আলাপ করছি, এটার সাথে কিন্তু নির্বাচনের খুব বেশি সম্পর্ক নাই। কিন্তু আপনি সেই সংস্কার যে করবেন, সেখানে প্রশাসনিক সংস্কার বা কমিশনার সংস্কার, সেগুলোর তো বিষয় আছে, সেগুলোই তো নির্বাচন করবে। আমরা এখন যে সংস্কার নিয়ে আলোচনা করছি বেসিক্যালি এটা বেশি মানে এটা সংবিধানের সাথে যেটা সম্পৃক্ত সেই আলোচনাগুলোই করছি। যেগুলো অধ্যাদেশ দিয়ে আপনার ইমপ্লিমেন্ট করা যাবে সেগুলো কিন্তু আমাদের এখানে খুব বেশি আলোচনায় নাই, এবং এগুলো অনেকগুলো ইমপ্লিমেন্ট করার পথে আমরা বলেছি সরকারকে যে আপনারা করে ফেলেন। বিশেষ করে আমাদের সাথে যেটা রিলেটেড, ইলেকশনের সাথে যেটা রিলেটেড, প্রশাসন সংস্কার, নির্বাচন সংস্কার, পুলিশ সংস্কারের এই জায়গাগুলো, এখন সংস্কারের কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে যেটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। যেমন আপনি দেখেছেন প্রশাসনিক সংস্কারের জায়গায় কিন্তু সচিবালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশ সংস্কারের ব্যাপারে পুলিশ সার্ভিস থেকে কিছু ফিডব্যাক এসেছে। নির্বাচন সংস্কারের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার নিজেই কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন। আবার আমরা যদি দেখি, এই যে আপনি নিজে একটু আগে বললেন যে আপনারা যে আদালতকে মানে দোরগোড়ায় নিয়ে যাচ্ছেন বা সম্প্রসারিত করছেন, সেখানে কিন্তু আইনজীবীরা আবার বিক্ষোভ করছে, তারা এটার প্রতিবাদ করছে। তো প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে এই বাধাটা আসবে। NBR এর কথা তো জানেন, সেখানেও একটা বাধা এসেছে। তো এই বাধা বিপত্তিগুলো সংস্কার করতে গেলেই পুরানো বাধাটা আসবে, এবং এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে এই লড়াইটা। যেমন আমরা তো বলেছি যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের কিন্তু যুদ্ধ শেষ হয়নি। খুব কম সময় পাবো, সেখানে একটু জানতে চাই, তা হচ্ছে যে মঞ্জু ভাই একটু আগে বলছিলেন যে কেউ কেউ নির্বাচনের বিষয়, যদিও নির্বাচন এখনই কি হবে কি না জাতীয় সংসদ সেটির ব্যাপারে প্রশ্ন অনেক সময় তুললেও তারা কিন্তু প্রার্থী সেটেল করেছে, এরকম বলে। কত তো সত্য, যেমন আপনি অত তারা কারা বলার দরকার না, আমি যদি নাম ধরে যদি বলি, সারা বাংলাদেশে অ্যাটলিস্ট একটা পার্টি, জামাত ইসলামী, তাদের প্রার্থীর নামে পোস্টার আমি দেখেছি, বিভিন্ন জেলাতে দেখেছি, এমনকি আমার নিজ উপজেলাতেও দেখেছি তাদের প্রার্থীর রঙিন ছবি সম্বলিত পোস্টার দেখেছি। তারপরে নিবন্ধন পায়নি যে দলটি, এনসিপি যে দলটি, এই দলটিও মানে পথসভা করছে আর প্রার্থী পরিচয় করিয়ে দিচ্ছে। অন দ্য
অন দ্য আদার হ্যান্ড এই সমস্ত রাজনৈতিক দলগুলো যখন বলছেন যে তারা পিয়ার পদ্ধতি চান, এমনকি হাত পাংখালাও তারাও পোস্টার টোস্টার লাগাইছে সব জায়গায়, তো এরা পিয়ার চান, তো পিয়ার চাইলে পোস্টার লাগাবার দরকার কি? আপনি হাউ কুড ইউ ডিফাইন পোস্ট প্রসেসে না কি করে সেটাই তো, আপনি কি করে আপনি ভাবলেন যে এটা আপনার আসনটা হবে? তো এখানে আর পিয়ার তো একটা সবচেয়ে একটা গণতান্ত্রিক সিস্টেম, এটা ফ্যাসিস্ট সিস্টেম, অ্যাবসলিউটলি ফ্যাসিজম মাথা চাড়া দিয়ে উঠবে। আর পিয়ার তো আপনার যে গণতন্ত্রের যে স্পিরিট তার সম্পূর্ণ সাংঘর্ষিক। পিয়ার সিস্টেমটায় যেমন আপনি যদি চিন্তা করেন, আপনার বাংলাদেশের সংবিধান কি আপনাকে বলেছে যে আপনি বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে আর কোনো আর কিছু করতে পারবেন, অথবা আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবেন? আমার তো ইন্ডিপেন্ডেন্ট থাকার রাইট আছে, একজন নাগরিকের থাকার রাইট আছে না? কিন্তু পিয়ারে কি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের কোনো স্কোপ আছে? আমি মনে করি যে ওনার পার্টিও ভালো না, আপনার পার্টিও ভালো না, কারোর পার্টি ভালো না, আমি কারোর পার্টিতে যোগদান করব না, আমি ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট অনেক সব জায়গায় থাকা যায়, আমেরিকাও থাকা যায়, আপনি এবং ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ানোও যায়। সেটির ব্যাপারে আমি একটু বলি, আমি 1 মিনিট সময় দিতে এখন আপনি ইন্ডিপেন্ডেন্ট যিনি হবেন তিনি তার হবে কি, তার রিপ্রেজেন্টেশনটা প্রপোর্শনটা কোন জায়গায় দাঁড়াবে, যে তো এইগুলোটা তো মানে এইগুলো তো মাথায় থাকতে হবে, সোজা কথা। তো এই বিষয়ে আপনি সংবিধানের যে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির যে অধিকার, তার যে মৌলিক অধিকার, সেটাকে আপনি অস্বীকার করে আপনি সবাই কি ধরে নিচ্ছেন যে তারা আপনার মানে কেউ দল করবেন অথবা কেউ জোটে এসে তারপর জোট থেকে আপনার বকরা আদায় করতে হবে, অর্থাৎ ভাগ নিতে হবে। ওয়াই? এটা তো বিএনপি কি সেখান থেকে একটু পিছিয়ে কি গেল নাকি? কারণ হচ্ছে অন্য দল এই যে প্রার্থী পরিচয় করিয়ে দিচ্ছে, পোস্টার লাগাচ্ছে, আজকে জামাতের সেক্রেটারি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড চান, তার মানে নির্বাচনের জন্য তারা যদি সবমুখী প্রস্তুতি থাকে তাহলে বিএনপির সেই প্রস্তুতির জায়গা কি ঘাটতি আছে? বিএনপির মোটেই ঘাটতি নেই, কারণ নির্বাচন 6-7 মাস আগে, এখন তফসিল ঘোষণা নয়, এটা তো কোনো কারণ নাই। ধন্যবাদ। আমি কেন বিয়ে করব? বিএনপির ঘাটতি নাই বললেন মঞ্জু ভাই, একদমই হয়তো 1-2 মিনিট সময় আছে। যদি পিআর পদ্ধতিকে ফ্যাসিস্ট সিস্টেম বলেছেন রিপন ভাই এটি, এবং জামাত এখন লেভেল প্লেইং ফিল্ড চায়, এটি বলেছে। এটি দেখেন, নির্বাচন পদ্ধতির মধ্যে যেটা দুটো পদ্ধতি পৃথিবীতে প্রচলিত আছে, একটা হচ্ছে আমরা যে পদ্ধতিতে করছি যেটা বুঝতে খুব সহজ, ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম, আর একটা হচ্ছে পিআর সিস্টেম যেটা অনেক উন্নত দেশে আছে। আমাদের দেশে অনেক উন্নত দেশ বলতে কোনটা? টার্কি না, টার্কিতে আছে, ইসরায়েলও তো আছে পিআর সিস্টেম, আপনার আমাদের পাশে নেপালেও আছে। ওই জন্য তো আরো করব না, যে ইহুদিদের কাছে এটা পছন্দের। আমার কথা হচ্ছে সেটা না, না প্রায় আপনার 50-60টা দেশে আছে। আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটা বলছি যে পিআর এর এই পদ্ধতিটা, এটাও একটা ডেমোক্রেটিক সিস্টেম। এখন আসল কথাটা কোন দোনোটা পদ্ধতিরই ভালো দিক আছে, দোনোটা পদ্ধতিরই কিছু ত্রুটিপূর্ণ দিক আছে। কারণ আমাদের যেই পদ্ধতিতে আমরা চালাচ্ছি, এবং যেমন ধরেন পিআর পদ্ধতির যেটা সমালোচনা ওনারা করছেন যে এটাতে দল ফ্যাসিস্ট হয়ে যাবে, তো আমাদের এখন সিস্টেমে যেটা হচ্ছে সেখানে তো দলই তো নমিনেশন দিচ্ছে। দল দেখা যাচ্ছে যে বহু জায়গায়, যেমন বিএনপি আওয়ামী লীগের একটা বিরাট সমালোচনা হচ্ছে যে তারা অনেক সময় নমিনেশন বিক্রি করে, এই ধরনের সমালোচনা আছে। কিন্তু তো সেখানেও তো দলেরই কর্তৃত্ব থাকছে, মার্কার কর্তৃত্ব থাকছে, মার্কা না দিলে দেখা যাচ্ছে দলীয় প্রার্থীও নির্বাচিত হতে পারছেন না। ফলে এই সমালোচনা দুই জায়গাতেই আপনি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু দল বা একটা বড় সংখ্যক দল কেন পিআর চাচ্ছে? পিআর তারা চাচ্ছে এই জন্য যে তাদের ভোটের পার্সেন্টেজটা কম্পারেটিভলি কম, এই জন্যই তারা চাচ্ছে। তারা মনে করছে যে কম পার্সেন্টেজ হলেও আমি সংসদে ইহুদিদের লাইনে হাঁটি, আমি একটা প্রতিনিধিত্ব পাবো। আর বড় দলগুলো পিআর এর বিপক্ষে কেন? তারা যতই সমস্যা, তারা ইহুদি বিরোধী। এখন বিষয় হচ্ছে যে বড় দলগুলো মনে করছে যে তার, যেমন বিএনপি ধরেন 40% ভোট আছে, ধরে নিলাম আমি 40% বলে পিআরএ হলে বিএনপি পাবে 120 সিট, কিন্তু এই 40% দিয়ে হয়তো বিএনপি 290 সিটও পেয়ে যেতে পারছে, বা 180 270-80 সিটও পেয়ে যাচ্ছে, যেটা ইমব্যালেন্স তৈরি করছে। এবং এটা কিন্তু আমাদের সরকারগুলোকে স্বৈরাচারী বানিয়ে ফেলছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সরকারগুলোও কিন্তু দুর্বল সরকার হয়ে যাচ্ছে। আপনারা ভোটের সেই পরিসংখ্যানে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কি বাদ রাখছেন? এই সিস্টেমে কি আপনার ব্রিটিশ যে সরকারগুলো 5 বছরের মধ্যে 3-4টা প্রধানমন্ত্রী পড়ে গেল রক্তপাতহীন হবে, রক্তপাত ছাড়াই, সেটা তো আপনি দেখেন রিপন ভাই, সমস্যা তো ব্রিটিশ
ব্রিটিশের সবকিছু ফলো করতে হলে তো আপনার সবকিছুই ফলো করতে হবে। হ্যাঁ, তা আপনি করবেন, আপনি ব্রিটেনে তো আপনার কেয়ারটেকার সিস্টেম নাই, না, ব্রিটেনে তো তত্ত্বাবধায়ক সরকার না, হচ্ছে নাই। না, সেখানে তো দলীয় মানে যেই ক্ষমতা আছে তার অধীনে নির্বাচন হচ্ছে। আমরা তো করেছি, সুতরাং আমরা এই তুলনা করলে পারবো না যে ইসরায়েল করেছে বলে আমি করবো না, না, ব্রিটিশ না, করেছে ইসরায়েল বলে আমি করছে বলে তো করবো, করবো না, বিষয়টা ইসরায়েল করছে বলে করবো না। আপনি এই যে দাড়ি গোপ রাখি, আপনি তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোপ ফালাইতে বলছেন, বলে ইহুদিরা দাড়ি রাখে, তাহলে আমরা কি করবো? বলে তুমি দাড়ি রাখবা, গোফটা ফালাই দিবে। না, বিষয় হচ্ছে সেটা না, বিষয় হলো যে আমাদের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা দুর্বল হয়ে যাচ্ছে, সরকার দুর্বল হয়ে যাচ্ছে এই পদ্ধতির কারণে। তাহলে আমাদেরকে যেটা এখানে করতে হবে, আমরা যে প্রস্তাবটা আমরা দিয়েছি যে একটা হাউসে আপনি ফার্স্ট পাস দিয়ে পোস্ট রাখেন, আরেকটা হাউসে আপনি পিআর কে অ্যাপ্লাই করেন, তাহলে দেখা যাবে যে চেকস এন্ড ব্যালেন্স হবে, যে কথাটা আমরা স্পষ্ট করে তুলে ধরেছি। তাহলে আমাদের এখানে কোন হাউসে আপনার মানে পিয়ার? সবাইকে আপার হাউসে। আপার হাউসে কি ওটা কি পুনর্বাসন কেন্দ্র নাকি? আপার হাউসে এমনি তো আপনি পুনর্বাসন কেন্দ্র বানাচ্ছেন, কারণ আপনি নিজেই তো নমিনেশন দিবেন, সুতরাং পিআর এর ভিত্তিতে দেন, অসুবিধা কি? না, সেটা হয়তো ডিসএগ্রি হবে না, কিন্তু আপনার না কিছু না, আমার কথা হচ্ছে এই যে চেকস এন্ড ব্যালেন্স করলে যেটা হয়, আপনি আপনার দলগুলোকে যদি আপনি পার্লামেন্টে অ্যাকোমোডেট করেন, তাহলে রাজনীতিটা পার্লামেন্টে সীমাবদ্ধ থাকে। আদারওয়াইজ তো আপনি পার্লামেন্টে সবাইকে বাইরে রেখে দিলেন, আওয়ামী লীগ যেটা করেছে, আমরা সবাই বাইরে, তো বাইরে আন্দোলন হবে স্বাভাবিক, পার্লামেন্টের আকর্ষণ কমে যাবে, পার্লামেন্টে তো কেউ কথা শুনবে না। পার্লামেন্টে যেতে হবে, পার্লামেন্টে যাওয়ার নিজেদের উপযোগী করতে হবে জনগণের কাছে। জনগণ যদি আপনাকে গ্রহণ না করে, তাহলে আপনি এই ধার উদার করে ইসরায়েলি ব্যবস্থা নিয়ে ইহুদি ব্যবস্থা নিয়ে, আপনার তো ভোট আছে, আমি তো বলছি না যে আপনার ভোট না থাকলে আপনি তো যেতে পারবেন না, আপনার যদি 10% সাপোর্ট থাকে। এই আলোচনা শুরু থেকে করতে পারলে আমাদের মনে হয় আরেকটু দর্শক ভালো, আপনার যদি 10% সাপোর্ট থাকে তার হিসাব আপনি দিবেন না। আমরা আরেকদিন এই দুইজন অতিথিকে এই বিষয় নিয়ে আরেকদিন আমন্ত্রণ জানানোর ইচ্ছা পোষণ করে আজকে শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু ভাই, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকেও। ওই 10% তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক বাংলাদেশ, আর সেজন্য যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।